ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আমরা কোষে দেখি 2.1 সপ্তম শ্রেণী এইটা আমরা সমাধান করব পুরোটা। কোষে দেখি 2.1-এ যে কটা অঙ্ক আছে মোট এখানে দেখে নাও, মোট হচ্ছে 12টা। এই 12টা অঙ্ক আছে, ঠিক আছে? 12টা অঙ্ক আমরা সবগুলো সলভ করব, সমাধান করব। এর আগে বলি যে এই কোষে দেখি এই যে এই সপ্তম শ্রেণীর এই যে অধ্যায়টা, এই অধ্যায় অনুপাতের এই অধ্যায়টা আমরা কিন্তু এর আগে একটা অধ্যায়ের উপর একটা ভিডিও আপলোড করেছি, মানে অনুপাত কী সেই সম্বন্ধে, কীভাবে অনুপাতটা এলো সেইগুলো নিয়ে সেই ভিডিওটা তোমরা দেখে নিও, ঠিক আছে? দেখে নিলে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। আর আজকের আমরা এই কোষে দিকেটা পুরোপুরি সমাধান করব। দেখে নিই, চলো। প্রথম যে অঙ্কটা আছে দেখো, সেটা আছে কি যে 1 কিগ্রা চালের দাম হচ্ছে 40 টাকা, আর 1 কিগ্রা ডালের দাম কত, 100 টাকা দেওয়া আছে। আর বলেছে চাল ও ডালের দামের অনুপাত হিসাব করতে বলেছে। দেখো এখানে যেহেতু দুটো পরিমাণ সমান দেওয়া আছে, 1 কিগ্রা চালের দাম 40 আর 1 কিগ্রা ডালের দাম 40, তাহলে আমরা এটা সহজে করে দিতে পারবো চাল ডালের অনুপাত কত। কিন্তু এখানে যদি দুটো ওজনটা সমান যদি না থাকতো, একটা যদি বলে দিত 500 গ্রাম আরটা 1 কেজি, তখন কিন্তু আমাকে দুটোর ওজন সমান করে নিতে হতো, নিয়ে দামটা কত সেটা বার করে নিয়ে তারপরে অনুপাতটা বার করতে হতো। এখানে যেহেতু ওসব কিছু বলে নেই, একই ওজন আছে, সেই জন্য আমরা এখানে সহজে করে নেব। দেখো তাহলে অনুপাতটা কী হয়ে যাবে, অনুপাতটা হয়ে যাবে এখানেও চাল ও ডালের অনুপাত হবে 40:100 সমান সমান 4:10 বাই সমান সমান 2:5, ঠিক আছে? আমার সব সময়ের জন্য লঘিষ্ঠ আকারে, অনুপাতের একেবারে লঘিষ্ঠ আকারে নিয়ে আসতে হবে। এগুলো কি করে হচ্ছে, 40 থেকে 40 থেকে 4 10 কেটে হচ্ছে। প্রথমে আমরা 10 দিয়ে পূর্বপদ আর একটা উত্তরপদ বলে, পূর্বপদ উত্তরপদকে ভাগ করেছি, তাহলে 10 দিয়ে ভাগ করলে এটা 4, 10 দিয়ে ভাগ করলে 10। আবার এটাকে এবার 2 দিয়ে ভাগ করেছি, এটাও 2 দিয়ে ভাগ করেছি, তাহলে সেইভাবে চলে এসছে। যা করব, যা ভাগ বা গুণ যাই করি না কেন, দুটো পদকে সমান সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এবং গুণ করতে হবে, এটা আমরা বলে দিয়েছি। ওই ভিডিওতে দেখে নিও, সব কিছু বলা আছে, ঠিক আছে? এখানে শুধু কীভাবে করেছি সেইটুকু এখানে বলছি, তাও একবার করে বলে দিলাম, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছ কীভাবে হলো অঙ্কটা। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, দেখে নাও। প্রথমে কী আছে, যে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের 3টে কোণের মান দেওয়া আছে, আর সেই 3টে কোণের নাম এখানে দেওয়া আছে, দিয়ে তাদের অনুপাত কত হবে সেটা জানতে চেয়েছি। ইস্টু মানে অনুপাতগুলো। দেখো প্রথমে বিএসি কোণটা কত দেওয়া আছে, দেখো এই যে বিএসি মানে বিএসি মানে 60 ডিগ্রি। তারপর এবিসি মানে এটা 50 ডিগ্রি। এসিবি মানে এটা 70 ডিগ্রি। তাহলে দেখো ওগুলো সব বসিয়ে দেবো, বসিয়ে দিলে অনুপাতটা পেয়ে যাব। বিএসি এবিসি এসিবি 60, 50 আর 70, তাহলে কত হয়ে যাবে, 6, 5, 7। এইটা উত্তর, অনুপাতটা হয়ে গেল, ঠিক আছে? পরের যে প্রশ্নটা আছে দেখো, বলেছে একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা। এখানে দেখো একটা লজেন্সের দাম 50 পয়সা, একটা পেন্সিলের দাম দেওয়া আছে 3 টাকা। এবার বলেছে একটা পেন্সিল একটা লজেন্সের দামের অনুপাত কতবার করতে হবে। এখানে দেখো দুটো দাম কিন্তু দুটো এককে আছে, একটা টাকা একটা পয়সা। তাহলে আমাকে কি করতে হবে, হয় পয়সাটাকে টাকায় নিয়ে যেতে হবে, আর না হলে টাকাটাকে পয়সা নিয়ে যেতে। এখানে বলে রাখি সব সময়ের জন্য যেটা ক্ষুদ্র একক, টাকার থেকে পয়সাটা ছোট একক, সেই এককে আমরা নিয়ে যাব। নিয়ে গেলে আমাদের গুণ করতে হয়, গুণ করলে সুবিধা, ভাগ করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনাটা থেকে যায়। তাই সেই জন্য সেইভাবে আমরা করেছি। দেখো কীভাবে করা হয়েছে। একটা পেন্সিলের দাম 3 টাকা, 3 টাকা 1 টাকা মানে কত, 100 পয়সা, 100 পয়সা, তাই 3 টাকা মানে 300 পয়সা, তাই 3 × 100 লিখেছি, তাহলে সমান সমান 300 পয়সা হয়ে গেল। আর ওইদিকে তো একটা পেন্সিলের একটা লজেন্সের দাম তো 50 পয়সা। তাহলে এবারে একটা পেন্সিল ও একটা লজেন্সের দামের অনুপাত তাহলে কী হবে, দেখো 300:50, সেখান থেকে কত হবে 30/5, সেখান থেকে হবে 6:1। ওই 30:5 মানে কি 10 দিয়ে ভাগ করলাম, তারপরে কি 5 দিয়ে ভাগ করলাম, করে 6:1 হয়ে গেল। বোঝা গেল? তারপরে অঙ্কটা দেখো, 4 নম্বর যে অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা এখানে আগে 5 নম্বর অঙ্কটা করে দেওয়া হয়েছে, সেই জন্য আগে 5 নম্বর অঙ্কটা দেখে নাও, 4 নম্বরটা পরে দেখবে।
দেখো বলেছে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, নূরজাহানের বছর 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত? চলো দেখে নেওয়া যাক। উমার বয়স হচ্ছে 12 বছর 6 মাস। এবার দেখো 1 বছর মানে তো 12 মাস, 1 বছর মানে 12 মাস, তা সেই জন্য 12 দিয়ে গুণ করা হয়েছে, 12 × 12 প্লাস 6 মাস যোগ হবে, তাহলে মোট কত মাস হবে? এখানেও তেমনই কী করতে হয়ে যাবে, সবগুলো মাসে নিয়ে যাবো আমরা, ঠিক আছে। আমরা বলেছি বড় একক থেকে ছোটো একক নেবে, তোমরা মাস থেকে বছরেও করতে পারো, সেটা করতে গেলে একটু জটিল হয়, মানে জটিল মানে কিছু না, ভাগ করতে হয়, আর ভাগ করতে গেলে একটু জটিল হয়, সেই জন্য সবসময় আমরা ছোটো এককে নিয়ে যাব, তাই মাসে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। দেখো মানে সবসময় অনুপাতের ক্ষেত্রে একটা এককই নিয়ে যেতে হবে, একটা একক আগে বলে দিলাম পরিমাণের ইয়েটা সমান করতে হবে, করে তারপরে অনুপাতটা করতে হয়, ঠিক আছে। ব্যাস, তারপর দেখো রাতুলের বয়স 12 বছর 4 মাস, সেটা সমান কত মাস? 12 × 12 প্লাস 4, তার মানে ওটাই 148। নূরজাহানের বয়স 12 বছর, মানে তো কত মাস? 12 × 12 হয়ে যাবে, তাহলে 144। তাহলে ওদের তিনজনের বয়সের অনুপাত, উমা, রাতুল ও নূরজাহানের বয়সের অনুপাত তাহলে কী হবে? বসে যাবে সঙ্গে সঙ্গে 150, 148 আর 144। সেটা দেখো প্রত্যেকটা 2 দিয়ে ভাগ যাবে, দেখো ভাগ করলে ওটা 75, 74, 72, আর এমন কোনো সংখ্যা নেই যেটা ভাগ, এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তিনটেকে একই সংখ্যা দিয়ে ভাগ করা সেরকম সংখ্যা আর নেই, তাহলে উত্তরটা ওটাই হয়ে যাবে উত্তর, বোঝা গেল? আচ্ছা, এবারে 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্ক কী বলেছে, একটা আধুলি আর একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? একটা আধুলি মানে কত? 50 পয়সা, 1 টাকা মানে 1 টাকা, আর একটা 2 টাকার মুদ্রা, তাদের অনুপাত, এই তিনটে টাকার অনুপাত বার করতে বলেছে, তিনটে মুদ্রার, এটা 50 পয়সার মুদ্রা, এটা 1 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা। মুদ্রার অনুপাত বার করতে গেলে আমি সবসময়ের জন্য তাদেরকে একই মানে নিয়ে আসতে হবে, একই এককে। একটা আধুলি মানে 50 পয়সা, আর ওই যে টাকা, 1 টাকা মানে 100 পয়সা, 2 টাকা মানে 200 পয়সা করে নিতে হবে আগে, সেটা করে নিয়েছি। দেখো কী করা হয়েছে, একটি আধুলির মূল্য কত? 50 পয়সা, ব্যাস। তারপরে একটি 1 টাকার মূল্য কত? 100 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, আর একটি 2 টাকার মূল্য কত? 200 পয়সা, ঠিক আছে। সবগুলো পয়সা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমরা করলে কত হবে, দেখো একটি আধুলি মানে হচ্ছে একটি আধুলি ও একটি 1 টাকা আর একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত তাহলে কত হয়ে গেল? 50:100:200, সেখান থেকে 5:10:20, 10 দিয়ে প্রথমে ভাগ করলাম, তারপরে 5 দিয়ে, 1:2:4, এটা হয়ে গেল উত্তর, ঠিক আছে। এবার দেখো পরেরটা, পরে কি বলেছে 6 নম্বরে বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত লেখো। সমকোণী সমদ্বিবাহু, দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো কী কী? একটা হচ্ছে 90 ডিগ্রি হয়, তাহলে সমকোণী বলেছে মানে একটা 90 ডিগ্রি অবশ্যই হবে। আর সমদ্বিবাহু বলেছে মানে দুটো বাহু সমান, তাহলে একটা 90 ডিগ্রি আর দুটো বাহু যদি সমান হয় তাহলে ওই দুটো কোণের মান সমান হবে, আর দুটো কোণ কী হবে? আর আমরা জানি যে কোনো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, তাহলে একটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে আর দুটো সমষ্টি 90 ডিগ্রি পড়ে থাকে, আর দুটো যেহেতু সমান মান, দুটো সমান, তাহলে 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 45, তার মানে একটা কোণ 90 আর দুটো কোণ 45, তাই তো। এবারে সেই অনুপাতটা তাহলে কী হবে? অনুপাতটা কোণগুলো তো পরপর বলে দেওয়া নেই, তাহলে অনুপাতটা কী হবে দেখে নাও। অনুপাতটা এখানে 3 রকম অনুপাত হতে পারে, দেখো বলে লিখে নেওয়া হয়েছে। প্রথমে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান হবে 90, অপর দুটি কোণ 45, এটা লিখে নেওয়া হলো। এবার দেখো ABC কোণের মধ্যে অনুপাত যখন বার করতে বলেছে, তাহলে 3টে কোণের অনুপাত A:B:C যদি C হয়, তখন তার মান কী হয়ে যাবে? সমকোণী ত্রিভুজের অনুপাত হবে A:B:C। যদি প্রথম পরপর যদি এ কোণটা 90 ডিগ্রি হয়, এ কোণে যদি 90 ডিগ্রি হয় তাহলে প্রথম 90 ডিগ্রি হয়ে যাবে, তারপর 45, আর যদি বি কোণ 90 ডিগ্রি হয় তাহলে দেখো এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হবে? 2:1:1 হয়। এবার দেখো বা এরকম হতে পারে, যদি বি কোণটা 90 ডিগ্রি হয় তখন এরকম হয়ে যাবে 1:2:1, মানে ঠিক আছে দ্বিতীয়টা। আর যদি সি কোণটা 90 ডিগ্রি হয় তখন A:B:C মানে কত হবে? তখন 1:1:2 হয়ে যাবে। বোঝা গেল কেন 3 রকম হলো? কারণ আমার তো এখানে বলে দেওয়া নেই
যে A:B:C না বি, মানে কোনটা 90 ডিগ্রি সেটা তো বলে দেওয়া নেই। তা তিনটে কোণের মধ্যে তিনটেই তো 90 ডিগ্রি হতে পারে, মানে তিনটে একসঙ্গে হবে না, মানে একটা 90 আরগুলো 45, আর এর মধ্যে এটা 90 হতে পারে, আবার বিটা 90 হতে পারে, সিটা 90 হতে পারে, সেই জন্য অনুপাতটা এখানে 3 রকম হতে পারে, তাই লিখে দেওয়া হয়েছে বা করে। বোঝা গেল? এটা হচ্ছে নিয়ম। তোমরা এইভাবেই করবে, ঠিক আছে? এই একটা করে নিয়ে বা করে এইভাবে লিখে দেবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তারপরে দেখো পরেরটা, পরে কি বলেছে যে 7 নম্বরে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি তিনটে কোণের মান সমান হয় সমত্রিভুজে, আর ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে তিনটে কোণের মান কী হবে? 60 ডিগ্রি। সমত্রিভুজে প্রতিটা কোণ 60 ডিগ্রি, তাই লেখা হয়েছে। দেখো সমবাহু ত্রিভুজের কোণগুলোর প্রতিটির মান হলো 60 ডিগ্রি, তাহলে মান যদি 60 ডিগ্রি হয় তাহলে হয় তাদের অনুপাত। দেখো সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হবে 60 ডিগ্রি/60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে 1:1:1, এখানে তো সবগুলো 60, তাহলে এটাই শুধু উত্তরটা হবে 1:1:1। তারপরে 8 নম্বরে কি আছে দেখো, 8 নম্বরে আছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত দেওয়া আছে। আগের অঙ্কগুলো কী ছিল? অনুপাতটা বার করতে হতো, এবার অনুপাত দেওয়া আছে, দিয়ে একটা কন্ডিশন বলে দিয়েছে, একটা মান বলে দিয়েছে আর একটা মান বার করতে হবে। মানিকবাবুর বয়স হয়েছে 72 বছর, তাহলে পুলকবাবুর বয়সটা তাহলে কত? সেটা কীভাবে করা যায় দেখে নাও। প্রথমে আমরা যেহেতু অনুপাত দেওয়া আছে 7:9, তাই আমরা লিখেছি দেখো পুলকবাবুর বয়স, শর্তানুসারে এটাই, পুলকবাবুর বয়স বা মানিকবাবুর বয়স হচ্ছে সমান সমান 7/9, তাই তো? অনুপাত 7:9 মানে এইটাই লেখা যায় এইভাবে, এটা আমরা করেছি। তোমরা যদি না বুঝতে পারো, আমার একটা ভিডিও আছে এর আগে এই অধ্যায়ের উপরে, সেই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে এটা কেন লিখেছি, যে পুলকবাবুর বয়স বাই মানিকবাবুর বয়স সমান 7/9, ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে যেটা পাচ্ছি দেখো পুলকবাবুর বয়স, তাহলে আমরা বার করতে বলেছি কি পুলকবাবুর বয়সটা বার করতে বলেছি, তাই সেই জন্য পুলকবাবুর বয়স সমান আমরা পেয়ে যাব মানিকবাবুর বয়সের সঙ্গে 7/9 গুণ হবে, ঠিক আছে? মানিকবাবুর বয়স ইন্টু 7/9 এটা হবে। তাহলে সেখানে মানিকবাবুর বয়স তো বলে দেওয়া আছে, তাই সেখানে পুলকবাবুর বয়সটা তাহলে কত হয়ে যাবে? মানিকবাবুর বয়স 72 বলে দিয়েছে, এবার কাটাকাটি করলে 8×72 মানে হয়ে যাবে 27×56, মানে পুলকবাবুর বয়স হয়ে যাবে 56 বছর। বোঝা গেল? এইভাবে অঙ্কগুলো করতে হবে, কিন্তু এই ধরনের অঙ্কগুলো একটা বলে দেওয়া থাকলে আরেকটা এইভাবে করতে হবে। এখানে যেহেতু পুলকবাবুর বয়সটা চেয়েছে, সেই জন্য পুলকবাবুর বয়স এটা পেয়ে গেলাম মানিকবাবুর বয়সের সঙ্গে এটা গুণ করে। এবার যদি পুলকবাবুর বয়স বলে দেওয়া থাকতো আর মানিকবাবুর বয়স বার করতে বলতো, তখন এটাকে উল্টে নিতাম, উল্টে নিয়ে করতাম। ওরকম একটা অঙ্ক আছে, আমরা করব পরে। দেখো এটা 8 নম্বর অঙ্কটা হলো। এবারে 9 নম্বর অঙ্কটা দেখো। 9 নম্বর অঙ্কটা কী বলেছে? বলেছে দুটো বইয়ের দামের অনুপাত দেওয়া আছে, আর প্রথম বইটির দাম বলে দেওয়া আছে, তাহলে দ্বিতীয় বইটির দাম কত হবে? দেখো এইটার ক্ষেত্রে কী করতে হয়েছে, যে শর্তানুসারে তাহলে প্রথম বইয়ের দাম বা দ্বিতীয় বইয়ের দাম, সেটা মানে 2/5, 2/5। এবারে আমাকে কি বলে দেওয়া আছে দেখো, এখানে কিন্তু দ্বিতীয় বইয়ের দামটা বার করতে বলেছে, সেই জন্য দ্বিতীয় বইটাকে উপরে রাখতে হবে, উপরে রেখেছি। তাহলে বা দিয়ে সেখানে লিখেছি দেখো, বা দ্বিতীয় বইয়ের দাম বাই প্রথম বইয়ের দাম সমান সমান 5/2 যাবে, উল্টে যাবে। যেহেতু ওটা বা এটা ছিল সমান 2/5, যখন আমি ওটা নিচেরটাই বাই প্রথমটা করব, উপরেরটা, তখন উল্টে যাবে, ঠিক আছে? এটা উল্টে গেলে এটাও উল্টে যাবে অনুপাতটা, তাই করেছি। তাহলে দ্বিতীয় বইয়ের দাম বা প্রথম বইয়ের দাম সমান হবে 5/2। এখানে এবার দ্বিতীয় বইয়ের দাম আগের মতো এবার কী হয়ে যাবে, দ্বিতীয় বইয়ের দাম সমান প্রথম বইয়ের দাম ইন্টু 5/2, এটা হয়, এটা জেনে রাখো, এটা হয়। তাহলে এটা হলো দ্বিতীয় বইয়ের এটির দাম সমান প্রথম বইয়ের দাম ইন্টু 5/2। প্রথম বইয়ের দাম তো বলে দেওয়া আছে, সেই দামটা দেখো এখানে কী হয়, প্রথম বইয়ের দাম বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 32 টাকা 20 পয়সা, মানে 32.20, তার সঙ্গে 5/2 গুণ, ঠিক আছে? গুণ করলে ওটা হয়ে যাবে দেখো 2 দিয়ে কাটাকাটি করলে 16.10 হবে, সেটা গুণ করলে 80.50 টাকা, মানে 80 টাকা 50 পয়সা। এবারে দেখো এইটা আবার অন্যভাবেও করা যায়, এটা তো একভাবে করেছি আমি, ঠিক আছে? অন্য একটাভাবে করা যায়। এই দুটো নিয়ম কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, সেই ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। এখানে আর বলছি না, সময় নষ্ট হবে। এবার দেখো পরের যে অঙ্কটা আছে
পরের অঙ্কটা হলো 10 নম্বর যে অঙ্কটা রয়েছে বৃত্তের পরিধি ব্যাস ও ব্যাসের অনুপাত, পরিধি ব্যাসের অনুপাত 22:7। তাহলে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার সেই বৃত্তের পরিধি কত? ঠিক আছে, এখানে আমরা কি করব, যেটা ব্যাসের দৈর্ঘ্য যেটা বলে আছে সেটাকে একটা এককে নিয়ে যাবো। হ্যাঁ, দেখো কী করেছি। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার 1 ডেসিমিটার, তাই তো? সেটাকে আমরা একটা এককে, ছোটো এককে আমি বলি সবসময় জন্য ছোটো এককে নিয়ে যাবো। মিটার, ডেসিমিটার ছোটো একক মিটার থেকে। আবার 1 মিটার মানে হচ্ছে 10 ডেসিমিটার, তাই তো? তাহলে 2 মিটার 1 ডেসিমিটার মানে 2 × 10 + 1 হয়ে যাবে। 2 মিটার মানে কত কত ডেসিমিটার, সেখান থেকে 2-এর সঙ্গে 10 গুণ হবে মানে 20 ডেসিমিটার, তাহলে তার সঙ্গে 1 যোগ মানে 21 ডেসিমিটার হয়ে গেল। 21 ডেসিমিটার বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এইভাবে আগে করে নেবো, যেমন করে ঠিক সেইভাবে করো, একদম ঠিক সেইভাবে, কোনো অসুবিধা নেই। তারপরে বলেছে শর্তানুসারে তাহলে দেওয়া আছে যেটা বৃত্তের পরিধি বাই ব্যাসের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান সমান তাদের যে অনুপাতে বলে দেওয়া আছে 22/7, সেটা সমান সমান তাহলে 22/7। আমার বৃত্তের পরিধির মানটা আমার চেয়েছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য তো ওইটাই দেওয়াই আছে, তাহলে আগের মতো একই রকম নিয়ে বৃত্তের পরিধি সমান বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য × 22/7 হয়ে যাবে। ব্যাসের দৈর্ঘ্য তো বলেই দেওয়া আছে 21 ডেসিমিটার, তাহলে ওটা 21 লেখো, লিখলে কত হবে 21 × 22/7 মানে 7 আর 21 কাটাকাটি করলে 3 মানে 3/66 ডেসিমিটার। যেহেতু আমাকে মিটার আর ডেসিমিটার এককে আছে ব্যাসের দৈর্ঘ্যটা, এটাও আমাকে সেই রকম মিটার আর ডেসিমিটার নিয়ে যাব। ডেসিমিটার নিয়ে গেলে দেখো 10 এটা 60 × 66 ডেসিমিটার মানে লেখা যায় 60 × 6, মানে 60 + 6 ইন্টু না 60 + 6। সেখান থেকে 60 মানে 6 × 10 + 6 এইভাবে করা যায়। তাহলে 6 × 10 করলে 10 ডেসিমিটার মানে হচ্ছে 10 ডেসিমিটার মানে 1 মিটার, সেজন্য পরে হয়ে যাবে 6 মিটার 6 ডেসিমিটার। বোঝা গেল যেভাবে করেছি আমি? ঠিক আছে, এইভাবেই করবে। দেখো বুঝতে পেরেছো নিশ্চয়ই? মানে 66টাকে 6 × 10 করে নিলাম 60 + 6 66 মিটার। এবার দেখো এবারে 10 এখানে আছে মানে 6 × 10 ডেসিমিটার, তার সঙ্গে 6 ডেসিমিটার। এবারে 10 ডেসিমিটার মানে আমরা 1 মিটার, 10 ডেসিমিটার মানে, আর সেই জন্য 6 × 1 মিটার মানে 6 মিটার, 6 মিটার সমান, আর তার সঙ্গে +6 ডেসিমিটার মানে 6 ডেসিমিটার হয়ে গেল। এইভাবে করতে হবে, ঠিক আছে? এও যদি না করতে পারো তোমরা সেই ভাগ করে করবে, মানে ওটা 66 ছিল, 66কে 10 দিয়ে ভাগ করবে, ভাগ করলে দেখো 6 × 10 = 60 আর 6 পরে থাকবে মানে 6 মিটার 6 ডেসিমিটার। ঠিক আছে, যেহেতু ডেসিমিটার থেকে মিটারে নিয়ে যেতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, এটা আমরা এই ধরনের ভিডিও একটা আপলোড করা আছে, কীভাবে মিটার থেকে ডেসিমিটার বা কিলোমিটার থেকে মিটার এই ধরনের যে অঙ্কগুলো করতে গেলে কীভাবে করতে হয় সেটা তোমার একটা ভিডিও আপনার চ্যানেলে, আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে নিও। আচ্ছা, এটা হয়ে গেল, তাহলে বৃত্তের পরিধি এটা পেয়ে গেলাম। এবার হচ্ছে পরের যে প্রশ্নটা আছে, দেখো পরের প্রশ্নটা কী আছে, যে বলেছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 60 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 40 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। আগে অনুপাতে প্রকাশ করতে হবে, করতে বলেছে, আর তারপর বলেছে কোন প্রতিযোগী বেশি কোন শ্রেণীতে, সেটা আমাদের বার করতে বলেছে। চলো কীভাবে করা যায় দেখে নেওয়া যাক। চলো দেখো, সপ্তম শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে 150 জনের মধ্যে 90 জন, তাই তো? আমি কি বলেছি সবসময়, যেহেতু ওখানে বলেছি 150 জনের মধ্যে 90 জন, আর ওখানে ষষ্ঠ শ্রেণীতে কী বলেছিল, ষষ্ঠ শ্রেণীতে বলেছিল যে 140 জনের মধ্যে 80 জন, 140 জনের মধ্যে 80 জন। এখানে সমান সংখ্যক বলে দেওয়া নেই, তাহলে আমাকে সমান সংখ্যক করে নিতে হবে, মানে সমান সংখ্যকের মধ্যে কতজন সেটা করে নিতে হবে। এখানে 100 জনের মধ্যে করে নিতে পারি, বা একজনের মধ্যে করে নিতে পারি, একজনের মধ্যে কজন, একজনের মধ্যে না করে 100 জনের মধ্যে কজন, সেটা আমরা একজনের মধ্যে কজন সেটা তো হয় না, একজনের মধ্যে তো একজনই নাম দেবে, সেই জন্য আমরা এখানে 100 জনের মধ্যে কতজন নাম দেবে সেটা বার করে নেবো। দুটো শ্রেণীর ক্ষেত্রে করে তারপরে অনুপাতটা করব।
ঠিক আছে। সবসময়ের জন্য অনুপাত করতে গেলে একক মানে ওজন বা এককগুলো একই এককে একই ওজনে নিয়ে গিয়ে করতে হয়, একই সংখ্যায়। এখানে একই সংখ্যায় নিয়ে যাব। শ্রেণীতে কতজন ছিল তার মধ্যে কতজন, তবে তো অনুপাতটা করতে পারবো না, তো অনুপাত করতে পারবো না। ঠিক আছে। সেই জন্য এটাকে কী করতে হবে দেখো, এটাকে সেই জন্য সপ্তম শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে 150 মধ্যে 90 জন, এটা দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমাকে বার করে নিতে হবে 100 জনের মধ্যে কজন। 100 জনের মধ্যে বার করে নিতে গেলে 90/150 × 100, সেখান থেকে হয়ে যাবে দেখো কাটাকাটি করলে 60 জন, 60 জন হয়। ঠিক আছে। এবারে ষষ্ঠ শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতার নাম দিয়েছে 140 জনের মধ্যে 80 জন, তাহলে 100 জনের মধ্যে কজন, 80/140 × 100, তো সেখান থেকে হয়ে যাবে 400/7 জন। আমরা এখানে আর কাটাকাটি করবো না, যদি কাটাকাটি যাবে না তুই করবো না, এইভাবে রেখে দেবো, যেহেতু অনুপাত বার করতে হবে এইভাবে রেখে দেবো। ঠিক আছে। তারপরে দেখো, এবার দেখে নাও সপ্তম ও ষষ্ঠ শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া প্রতিযোগী সংখ্যার অনুপাত। কতজন নাম দেয় তাদের অনুপাত বার করে নিচ্ছে আগে। ওইদিকে 100 জনের মধ্যে 60 জন, এদিকে 400/7, সেটা ইস্টু কত হয়ে গেল। এবার দেখো 7 দিয়ে গুণ করেছি আমি, 7 দিয়ে গুণ করলে তাহলে প্রথমটার ক্ষেত্রে হয়ে যাবে 420, এটা 400, সেটা এবারে 10 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 42, 40, আর 2 দিয়ে ভাগ করলে 21:20 হয়ে যায়। ঠিক আছে, 21:20, তাহলে অনুপাতটা পেয়ে গেলাম। তাহলে অনুপাত থেকে দেখো বুঝতে পারছি কি, অনুপাতের যে পদগুলো আছে, পূর্ব পদ আর উত্তর পদ, পূর্ব পদে 21, এটা 20, তাহলে নিশ্চয়ই এখান থেকে বোঝা যাচ্ছে যে সপ্তম শ্রেণীতে প্রতিযোগীর সংখ্যাটা বেশি, তাই 21 হয়েছে, অনুপাতে 21, এটা 20। ঠিক আছে। এখান থেকে বলে দেবো আমরা সপ্তম শ্রেণীতে প্রতিযোগীর সংখ্যা বেশি ছিল, তাই বেশি, প্রতিযোগীর সংখ্যা বেশি। বোঝা গেল, অঙ্কটা হয়ে গেল। দেখো এবারে পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা কী আছে দেখে নাও। বলেছে দুটো সংখ্যার অনুপাত 5:7 ও সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী, কীভাবে করতে হয় দেখে নাও। সেটা হচ্ছে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7, তাহলে অতএব আমরা ধরে নিতে পারি, ধরি সংখ্যা দুটি হলো 5x ও 7x। ঠিক আছে, এরকম ধরে নিতে পারি, যেখানে এক্সটা হলো একটা কি, যে সংখ্যা, এক্স একটা সংখ্যা, 5x 7 এরকম ধরে নিতে পারি। যখন অনুপাত এরকম দেওয়া থাকবে এরকম আমরা ধরে নেবো। এবার দেখো 5x আর 7x এর গসাগু কী হবে, গসাগুটা হবে এক্স হবে, গসাগুটা। ওদের মধ্যে কমনটা কি, 5x মানে 5 × x, আর 7x মানে 7 × x, তাহলে কমন যে সংখ্যাটা সেটা হলো এক্স। তাহলে এক্সটাই তো বলে দিয়েছে, গসাগু মানে তো তার কমন যে ফ্যাক্টরটা, তাই তো, কমন ফ্যাক্টরটা এক্স, তাহলে গসাগু এক্স। তাহলে গসাগুর মান 13 দেওয়াই আছে, তাহলে এক্স মান তাহলে কত হবে 13। এক্সটা যদি 13 হয়ে যায় সঙ্গে সঙ্গে, তাহলে আমি সংখ্যা দুটো কী পেয়ে যাব, তাহলে 13 সঙ্গে 5 গুণ করব, আর 13 সঙ্গে 7 গুণ করে সংখ্যা দুটো পেয়ে যাব। তাহলে সংখ্যা দুটো আমার হয়ে যাবে, সুতরাং সংখ্যা দুটি হলো 5 × 13 গুণ করলে 65, ও 7 × 13 মানে 7 13 91। এটাই হলো দুটো সংখ্যা, তাহলে উত্তর হয়ে গেল আমার। ঠিক আছে। তাহলে দেখো সবগুলো অঙ্ক আমরা করে ফেললাম। ঠিক আছে। দেখো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের ভিডিওটা প্রয়োজন। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তাহলে সাবস্ক্রাইবটা করে রাখো, তার সঙ্গে সঙ্গে বেল আইকনটা অন করে রাখো, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে যাতে তোমাদের কাছে ভিডিওটা চলে যায়, তোমরা দেখে নিতে পারো। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো।